নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে তারাপীঠ সফরের অন্তিম পর্বের গল্প। আজ আপনাদের নিয়ে যাব তারাপীঠের কাছে অবস্থিত 3টি গ্রামে। আপনারা কিভাবে যাবেন আর কি বা দেখবেন সব কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সকলকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। সুপ্রভাত বন্ধুরা, আজ তারাপীঠে শেষ দিন। আজ আমি এখন যাব বীরচন্দ্রপুর আর আটলা গ্রাম ঘুরতে। তাই চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো কি আছে কোথায় সবকিছুই। তাহলে যাওয়া যাক। সকালে এসছি একটু মন্দিরে তারা মায়ের দর্শন করতে। আমার পেছনে দেখুন আজকে লাইনে অনেক ভিড় আছে। সকালবেলা তারা মায়ের মন্দিরটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সকালবেলা অনেক লাইন পড়েছে। এই হলো নাট মন্দির। নাট মন্দিরের পরিবেশ চারিদিকটা আপনারা একটু দেখুন, মানে মন্দিরের সামনেই নাট মন্দিরটি রয়েছে। এই বাইরে থেকে একটু দেখালাম ওই মন্দিরের চূড়া। এখানে এই লাইন দেখুন, কি বিশাল লাইন পড়েছে মন্দিরে যাওয়ার। এখন আমরা যেই জায়গায় এসছি এটা হলো মোমবাতি ধূপকাঠি জ্বালাবার জন্য জায়গা। এই জায়গায় সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে এবং এখানে ঢিল বাঁধারও ব্যবস্থা আছে মনস্কামনা পূরণের জন্য। এখন চলে এসেছি শিব মন্দিরে। মন্দিরের পাশেই যে শিব মন্দিরটি রয়েছে ওখানে সকালবেলা খুব ভিড় ছিল, সবার পুজো দেওয়ার লাইন। তারাপীঠ মন্দির ঘুরে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। এবার আমরা যাব মানে 3টে গ্রাম ঘুরতে। সেই গ্রামগুলো আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এবং পথে পড়েছিল এই হনুমান মন্দিরটি। এই হনুমান মন্দিরটিও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক বড় একটা হনুমানের মূর্তি রয়েছে, দেখুন খুব ভালো সুন্দর মন্দিরটি। হনুমান মন্দির দেখে আবার অটোতে উঠে পড়েছি। এখন আমরা প্রথম যে গ্রামটি যাব সেটা হলো মলটি গ্রাম, যেটা হলো ঝাড়খণ্ডে অবস্থিত। সেই গ্রামটি আমরা দেখতে যাব এবং সেই রাস্তা দিয়ে যেতে যেতে এই প্রাকৃতিক সুন্দর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কি সুন্দর, মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম চারিদিকটা অপূর্ব লাগছিল। আমরা খুব ভোর সকালবেলায় বেরিয়েছিলাম 7টার মধ্যে। রাস্তার ধারে হঠাৎ দেখলাম খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে। আমরা টোটো থেকে নেমে পড়লাম এই খেজুরি গুড় জাল দেওয়া দেখার জন্য। আপনাদেরকে একটু দেখাই। কত কষ্ট। অনেকে ভাবে যে
যে যে ট্রেনে এলো হয়ে গেল টাকা হ্যাঁ। কিন্তু বহুত কষ্ট সারা রাত জেগে থাকে জানেন কত আধারে অন্ধকারে কত পোকা মাকড় লাইট বাতি যেতে হয় রাতের উপর। আর ঠান্ডাতে আমরা কাঁথা মুড়ে ঘুমিয়ে থাকি ঘুমিয়ে আমরা কি থাকে জানবো? ওইটাই। তোমরা কখন যাও বাড়িতে? আমরা বাড়ি কলকাতায় থেকে আমরা এরকম খেজুরের গুড় জাল দেওয়া তো দেখতে পাই না, তাই যখন কোনো গ্রামে যাই, যখন এরকম দেখতে পাই খেজুরের রস জাল দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমারও ইচ্ছে হলো একটু খেজুরের রস মানে নাড়া দেওয়ার, তাই নাড়ছিলাম। দেখুন কত বড় হাতা ছিল। এখানে এসে আমরা খেজুরের রস টেস্ট করে দেখেছিলাম, কিন্তু আগের মতো সেই খেজুরের রসের স্বাদ পেলাম না। এই তাও খেয়ে দেখলাম। গাছে উঠলাম তবে পারলাম। আর নেবেন এখনকার আবার টেস্টটাও অন্যরকম হয়ে গেছে, সবাই সার মারে। এই তো হ্যাঁ ঠিকই আছে। সেই জন্যই হ্যাঁ। বললাম সকালের রসটা তো খেয়েছিলাম, তাই ভাবছি কি এটা যেন একটু কিরকম লাগছে। এটা দিয়ে তাহলে কি করবে? একটুখানি দাও না। মাথাটা কেটে হ্যালো। হ্যাঁ না মানে ভিডিও করছে ঠিক করে ধরিলাম, খাচ্ছে রস সেই ভিডিও করছে, ওনারই ভিডিও হচ্ছে, খালি ওনারই ভিডিও হচ্ছে, আমাদের আর হচ্ছে না। ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রামে আপনারা কিভাবে আসবেন? আপনারা তারাপীঠ থেকে টোটো রিজার্ভ করে আসতে পারেন। এছাড়া কলকাতা থেকে বীরভূমের তারাপীঠ হয়ে মলুটি গ্রাম পৌঁছানো যায়, যা রামপুরহাট স্টেশন থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। আঠেরোশো 57 সাল নাগাদ সাধক বামাখ্যাপার পদধূলি পড়ে মলুটিতে। সেখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেন তিনি। এক সময় মা তারার মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল নাটোরের রানী। সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন। আমি এখন পৌঁছে গেছি মলুটি গ্রামে অবস্থিত ঐতিহাসিক মৌলিকা মন্দিরের সামনে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে মন্দিরটি ঘুরিয়ে দেখাবো। মৌলিকা মন্দিরটি দেবী কালীর একটি জাগ্রত পীঠস্থান। তারা মায়ের বড় বোন হিসাবে পরিচিত। এই দেবীর পাথরের মস্তকটি এখানে পূজিত হয়। কথিত আছে সাধক বামদেব এখানে পুজো করতে। মলুটির বাজবসন্ত রাজবংশের রাজারা এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। আমি এখন চলে এসেছি মা মৌলিকা দেবীর মন্দিরের সামনে। এই সামনে হলো নাট মন্দির। নাট মন্দিরের সামনে থেকেই মন্দির দেখা যাচ্ছে এবং চারিদিকটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের দেবী মায়ের নাম মৌলিকা হওয়ার কারণ, মৌলি শব্দের অর্থ মস্তক বা মাথা, ইক্ষা শব্দের অর্থ দর্শন, অর্থাৎ মস্তক দর্শন করা হয় এই মন্দিরে। এখানে দেবীর মস্তকের প্রস্তর মূর্তির দর্শন পাওয়া যায়। কালী পুজোর সময় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষের ভিড় হয় এই মলুটি গ্রামে। সেই উপলক্ষে গ্রামে মেলা বসে, চলে রং বেরঙের বাজি পোড়ানো, সব মিলিয়ে যেন এক উৎসব। এই হলো মায়ের গর্ভগৃহের মায়ের মূর্তি। দেখুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ মন্দির যখন আমরা গিয়েছিলাম মন্দির বন্ধ ছিল, তাই ওই গেটের
ফাঁক দিয়ে যতটা দেখাতে পেরেছি দেখুন, ভেতরটাও অন্ধকার ছিল। মৌলিকা মন্দিরের ভেতরেই রয়েছে একটি শিব মন্দির এবং শিব মন্দিরের পাশেই রয়েছে বামদেবের মন্দির। সব মন্দিরগুলোই তখন বন্ধ ছিল, তাই একটু পর্দার ফাঁক দিয়েই আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। মৌলিকা মন্দির ঘুরে এখন আমরা যাচ্ছি বামদেবের মন্দির দেখতে। ওখানে নাকি বামদেব যে হাতে ত্রিশূল নিয়ে থাকতেন সেই ত্রিশূল রাখা রয়েছে, সেটি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, এই আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এবার মন্দিরের গর্ভগৃহে, এই হলো মন্দিরের গর্ভগৃহ। আমরা যখন গিয়েছিলাম এখানেও মন্দির বন্ধ ছিল, তাই আমরা এই গ্রিলের ফাঁক দিয়েই আপনাদের সামনে তুলে ধরছি বামদেবের মূর্তি এবং তার হাতে যে ত্রিশূল, এই হলো ত্রিশূল রাখা রয়েছে পাশেই। বামদেবের মন্দির দেখে এখন আমরা যাচ্ছি 108টি শিব মন্দির দেখতে। মলুটি গ্রাম হলো একটি প্রাচীন গ্রাম, যা তার শতাধিক টেরাকোটা ও পোড়ামাটি শিব মন্দিরের জন্য বিখ্যাত। বাজ বসন্ত রাজবংশের আমলে 1700-1900 শতাব্দীতে তৈরি এই গ্রামটিকে মন্দির গ্রামও বলা হয়। যদিও 100-রও বেশি মন্দির নির্মিত হয়েছিল, বর্তমানে প্রায় 72টি মন্দির টিকে আছে, যার বেশিরভাগই শিবের মন্দির। রাজারা জমি ভাগ করে নিয়ে ছোট ছোট গুচ্ছ মন্দির নির্মাণ করেছিলেন, যার মধ্যে শিব মন্দিরগুলি প্রধান। মন্দিরগুলো বাংলার চালা স্থাপত্য রীতির অনুকরণে তৈরি এবং টেরাকোটার রামায়ণ, মহাভারত এবং পৌরাণিক দৃশ্যের কাজ রয়েছে মন্দিরের গাত্রে। শিব মন্দিরের পাশেই রয়েছে এই দুর্গা মন্দিরটি। এখানে দুর্গাপুজো হয় পুজোর সময়। আর এই চারিদিকে শিব মন্দির রয়েছে, কিন্তু অনেক মন্দিরই ধ্বংসপ্রাপ্ত, মানে ভেতরে হয়তো শিবলিঙ্গ নেই, শুধু মন্দির রয়েছে, কোথাও বা ভাঙাচোরা, কোনো সংস্কার নেই। সেগুলোই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন নবান্ন উৎসব ছিল, তাই এখানে নবান্নর জন্য সব প্রসাদ রাখা হয়েছে, কিন্তু মন্দির ঠাকুরমশাই তখনও আসেনি, তাই পুজো পরে হবে। কিন্তু আমরা ওখানে তো বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এসেছি।
আমরা শিব মন্দির দেখে টোটোতে উঠে পড়েছি। এখন আমাদের দ্বিতীয় গন্তব্য আটলা গ্রাম। আটলা গ্রাম হলো বামাখ্যাপার জন্মস্থান। সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং ঘুরিয়ে দেখাবো সেখানকার সব মন্দিরগুলো। তাহলে চলুন যাওয়া যাক। এখন আমি চলে এসেছি আটলা গ্রামে বিল্ববাসিনী মায়ের মন্দিরের সামনে। এই হলো বিল্ববাসিনী মায়ের মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালী মা, যা নাকি পুরোহিতের কাছে শুনলাম এই কালী মায়ে নাকি বামাখ্যাপা বা বামদেব পুজো করতেন। এই হলো সেই মায়ের মূর্তি। আমরা এখন পৌঁছে গেছি সাধক বামাখ্যাপার বাড়ির সামনে। কিন্তু এটা হলো সিরিয়ালের সময়, সাধক বামাখ্যাপা যে সিরিয়ালটি হয়েছিল সেই সিরিয়ালের সময় বাড়িটি বানানো হয়েছিল। কিন্তু না, সবাই বলে এটাই নাকি বামাখ্যাপার বাড়ি, কিন্তু ওনার আসল বাড়ি কোনটা আজ অব্দি কেউ জানে না। সবাই ওখানে যাওয়া সব বামদেবের যে বংশধরেরা রয়েছে ওনারা সবাই একটা করে বাড়ি বানিয়ে রেখেছে, মন্দির। সেই মন্দিরে সবাই ডাকছে, বলছে এটা হলো বামদেবের আসল বাড়ি। আরেকজন ডাকছে, সে বলছে এটা হলো বামদেবের আসল বাড়ি। কিন্তু কোনটা যে বামদেবের আসল বাড়ি তা জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে লিখে দেবেন যে কোনটা হলো বামদেবের আসল বাড়ি। আটলা গ্রামতে যাচ্ছি গিরিচন্দ্র। এখন আমি চলে এসেছি তারাপীঠের অদূরে চণ্ডীপুরে অবস্থিত দেবী কালীর একটি প্রাচীন ও জাগ্রত মন্দিরে, যেই মন্দিরের নাম হলো মুন্ডমালিনী তলা। এটি মহা শ্মশানের কাছে অবস্থিত এবং তন্ত্র সাধনার জন্য একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। তারাপীঠ মন্দিরের পাশে দ্বারকা নদীর তীরে এই মন্দিরের অবস্থান। রামপুরহাট থেকে প্রায় 6 কিলোমিটার দূরে চণ্ডীপুর। এখানে দেবী কালীর মুন্ডমালিনী রূপ পূজিত হয়। তারাপীঠের তারামায়ের দর্শনের পর অনেকেই এই স্থান সাধনা বা দর্শন করতে আসেন। মন্দিরটি সাধারণত সন্ধে 8:30 পর্যন্ত খোলা থাকে। এখন আমি আপনাদেরকে এই মন্দিরটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এরপরে আপনাদেরকে দ্বারকা নদীও ঘুরিয়ে দেখাবো। তাহলে আপনারা এই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের মন চায় তাহলে জোরাজুরির কোনো ব্যাপার নয়। এখন আমি যাচ্ছি হলো দ্বারকা নদী দেখতে এবং আপনাদেরকেও দেখাবো। এই দ্বারকা নদী হলো তারাপীঠের পাশ দিয়ে বয়ে চলেছে। স্থানীয়ভাবে একে বাবলা নদী নামেও পরিচিত। এটি ভাগীরথী নদীর একটি উপনদী, যা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে বীরভূমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সাধক বামাখ্যাপার সাধনার স্থল এই নদী, যেখানে তিনি স্নান ও লীলা করতেন। এখন আমি দ্বারকা নদীর সামনে চলে এসেছি। এখন দ্বারকা নদীর অবস্থা দেখুন, চারিদিকে নোংরা একেবারে ছড়ানো, আর একদম নদী এখন খালে পরিণত হয়েছে।
খুবই অপরিষ্কার, মানে খালের জল মনে হবে, এটা নদী বলে আর মনে হবে না। তখনকার সেই দ্বারকা নদীর এখন বেহাল অবস্থা। দ্বারকা নদী দেখে আমরা এবার টোটোতে উঠে পড়েছি। টোটো করে যাচ্ছি আমাদের গন্তব্য বীরচন্দ্রপুর। এটি হলো একটি অত্যন্ত পবিত্র বৈষ্ণব তীর্থস্থান। এখানে রয়েছে বাঁকারায়ের মন্দির, ইস্কন মন্দির, নিতাই বাড়ি। এখন আমরা চলে এসেছি বাঁকারায়ের মন্দিরের সামনে, যেটা হলো বাঁকারায়ের অন্তর্ধান স্থল বা জানুকুণ্ড। এই পুকুরেই একটি মন্দির রয়েছে, যেটি পুকুরের তলায় রয়েছে। এখানে পুরোহিত এসে রোজ পুজো দিয়ে যায়। আর মন্দিরের এইখানে পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। এখন আমি যাচ্ছি বীরচন্দ্রপুরেরই আরেকটি স্থান, নিধুবন বৈষ্ণবপীঠ। এখানে এই জায়গাটি দর্শন করলে নাকি 100 গঙ্গা স্নানের ফল মেলে এবং পুণ্য লাভ হয়। এখানে ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ। ফটো বা ভিডিও তুললে 500 টাকা জরিমানা হবে। তাই আমি এর ভেতরের ভিডিও বা ফটো কোনো কিছুই দেখাতে পারলাম না। এখন আমি চলে এসেছি গৌড়ীয় মঠের সামনে। এই হলো গৌড়ীয় মঠ। এখানেও ভেতরে ভিডিও করা, ফটো তোলা নিষেধ, তাই বাইরেটাই আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এসে পৌঁছেছি ইস্কন মন্দিরের সামনে। এখানে অনেকই মন্দির রয়েছে, কিন্তু কোনো মন্দিরের ভেতরেই ভিডিও করা যায় না, তাই কোনো মন্দিরের ভিডিওই আমি ঠিকমতো করতে পারিনি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি। এখন আমি আবার যাচ্ছি বাঁকারায়ের মন্দির দর্শন করতে এবং চলে এসেছি বাঁকারায়ের মন্দিরের সামনে। বাঁকারায়ের মন্দিরটিও ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখানে নিতাই বাড়িও দেখেছিলাম, সেখানেও ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ, আমাদের মোবাইল জমা রেখে ভেতরে ঢুকতে হয়েছিল। এবং এছাড়া নিতাই বাড়ি, বাঁকারায়ের মন্দির, ইস্কন মন্দির সব জায়গায় অন্নভোগের ব্যবস্থা আছে, ধর্মশালা, অতিথি নিবাসও আছে। আপনারা সেখানেও থাকতে পারেন, বীরচন্দ্রপুরেও থাকার ব্যবস্থা রয়েছে। এখন আমি এসে পৌঁছেছি শ্রী শ্রী মনমোহন মন্দিরের সামনে। যেই সময় এসেছিলাম তখন মন্দিরের গেট বন্ধ ছিল, তাই দূর থেকেই দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে পুরো বীরচন্দ্রপুর জুড়েই রয়েছে শুধু মন্দির আর মন্দির। সেই সব মন্দির দর্শন করে আমরা ফিরে এসেছি তারাপীঠে। যতটা পারলাম এই মন্দিরগুলি দেখালাম, কিন্তু পুরো মন্দিরের ভেতর দর্শন করতে হলে আপনাদেরকে নিজেদের এখানে আসতে হবে এবং স্বচক্ষে সেগুলো দর্শন করে যেতে হবে। কারণ যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, তাই এখানকার ভিডিও ভালো মতো করতে পারিনি। আমি যাদের সাথে এসছিলাম তারা এই তারাপীঠে ভান্ডারার ব্যবস্থা করেছিল। এখন আমি চলে এসেছি সেই ভান্ডারার সামনে। এই সব লোকজনকে খাওয়ানো চলছে, কিন্তু আমরা সেদিন ওখানে খাইনি, আমরা হোটেলে গিয়েই খেয়েছিলাম। চলে এসেছি আমি শঙ্কর হোটেলের সামনে। নিরামিষ খাবার, এখানে খুব সুন্দর খাবার ছিল, আমরা খেয়েছিলাম। থালি সিস্টেম, থালি নিয়েছিলাম, খুব ভালো খাবার। আপনারাও খেতে পারেন এখানে এসে। এই হলো শঙ্কর হোটেলের ভেতরটা, একটা ছোট্ট ছিমছাম হোটেল, খুব ভালো। আমরা এখন অপেক্ষা করছি খাবারের জন্য, অর্ডার দিয়েছি। আমাদের এই থালি চলে এসছে। আমাদের থালিতে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু পোস্ত এবং একটি ভাজা, পাঁপড়। আমরা এই দিয়েই খুব তৃপ্তি সহকারে খাবার খেয়ে এবার আমরা তারাপীঠ থেকে
অটোতে উঠে পড়েছি। 50 টাকা ভাড়া দিয়ে আমরা যাব হলো রামপুরহাট স্টেশন, এবং আমাদের ট্রেন ছিল গণদেবতা 5টা 5-এর, কিন্তু 25 মিনিট লেটে 5:30টায় আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো। আমরা এক এক করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা নামবো ব্যান্ডেলে গিয়ে। আজকের তারাপীঠ সফর এই পর্যন্তই। আর এখনো পর্যন্ত যে সমস্ত জায়গার গল্প বলা হলো না, সেই সমস্ত জায়গার গল্প বলার জন্য আমাকে আবার ফিরে আসতে হবে তারাপীঠে। ততদিনের জন্য তারাপীঠকে বিদায়। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার একটি নতুন জায়গার গল্পের সাথে আর কিছুদিনের মধ্যে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন। আর যারা নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমি মাসে 2 বুধবার নতুন নতুন জায়গার গল্প নিয়ে হাজির হই। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের অপেক্ষায় থাকবেন।